তামিলের ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের সবাই পরকীয়ায় লিপ্ত। রাত হলে কার স্বামী, কার স্ত্রী, কার বিছানায় থাকে কোনো খোঁজ খবর নেই। জমিদারের স্ত্রীও এর থেকে বাইরে নয়। কিন্তু কিছুদিন পরে হঠাৎই ঘটতে থাকে দুর্বিষহ ঘটনাগুলো। পরকীয়ায় লিপ্ত হওয়া মহিলা পুরুষদের লাশ পাওয়া যায় গাছের ডালে অথবা কূপের পাশে। কে করছে এসব? এই ভয়ানক ঘটনাগুলোর পিছনে কার হাত? পুরো সিনেমায় টুইস্ট আর টুইস্ট। পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না সিনেমার মূল গল্পটি। শেষের দিকে ধীরে ধীরে জটলা খুলতে থাকবে। বন্ধুরা, একটু নড়েচড়ে বসুন আজকে সিনেমা দেখার জন্য। চলুন মূল গল্পে। রবি এবং শালু দুজন দুজনের সাথে খেলতে অনেক পছন্দ করে। দুজন একসাথেই ঘোরাফেরা করে, এমনকি অন্যের বাগানের পেয়ারা চুরি করতেও দুজনে একসাথে। তারা দুজন ছিল প্রায় অনাথের মতো। বাড়ির লোকজন তেমন সময় দিতে পারতো না তাদের দুজনকে। এজন্য তারা দুজন দুজনের সাথে ঘোরাফেরা করে সময় কাটাতো। রবির বাবা ছিল মাতাল, মারধর করত প্রায় সময়। অপরদিকে শেলুর বাবা থেকেও নেই। এই তো কয়েকদিন হলো রবি এবং শেলু ছবি উঠিয়েছে। রবির চেহারা সুন্দর দেখা গেল, শেলুকে তেমন সুন্দর দেখাচ্ছে না। শেলুকে সুন্দর না দেখার কারণ হলো সে কাজল লাগায়নি চোখে। কাজল শেষ হয়ে গেছে তার। রবি গ্রামের একটি মন্দির থেকে রাতের আধারে কাজল নিয়ে এসেছে তার জন্য। বাড়ি ফেরার সময় একটি কূপের মাঝে কুকুরের আওয়াজ শুনতে পায় শেলু। শেলুর রিকোয়েস্টে রবি সেই কুকুরের বাচ্চাটিকে উদ্ধার করে কূপ থেকে। শেলু অবশ্য এটা নিজের কাছেই রেখে দেয়। আজ শেলুকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তার বাবা তাকে নিতে আসবে। শেলু অনেক এক্সাইটেড ছিল। তার বাবা মা তাকে নিতে এসেছে ঠিকই। শেলুর মায়ের নামে যে 3 কাঠা জমি আছে সেটাও চাচ্ছে তার বাবা। অর্থাৎ এখানে যে ভদ্র মহিলাকে দেখছেন তিনি হলেন শেলুর সৎমা। মা মারা যাওয়ার পর শেলুর জায়গা হয় নানির বাড়িতে। কিন্তু শেলুর নানি এই জমি তার বাবাকে কোনোভাবেই দেবে না। শেলুরও তো একটা ভবিষ্যৎ আছে। জমি না পাওয়ার কারণে শেলুর বাবা মা এখান থেকে চলে যায় শেলুকে না নিয়েই। এজন্য শেলুর অনেক মন খারাপ, বসে বসে কাঁদতেছিল। বন্ধু বলতে তো রবি ছিল, রবিকে সব খুলে বলে। ঠিক তখনই রবির বাবা সেখানে আসে। রবিকে ইচ্ছা মতো পিটায়, কেননা বিড়ি আনতে পাঠিয়েছিল তাকে। বিড়ি আনা বাদ দিয়ে শেলুর সাথে বসে গল্প করছে তো। রবি তার বাবাকে আগে থেকেই পছন্দ করে না, এরকম খারাপ ব্যবহার করে প্রায় সময়ই। রবি এখান থেকে যখন চলে যায়, রবির বাবা শেলুকে অনেক আদর করে এবং আগামীকাল বাসাতেও আসতে বলে। পরের দিন যখন শেলু রবিদের বাসায় আসে, রবি তখন বাসায় ছিল না। রবির বাবা শেলুকে অনেক কিছুর প্রলোভন দেখিয়ে কাছে টেনে নিতে চায়, তার শরীরের প্রাইভেট পার্টগুলোতে হাত দিচ্ছিল। তখনই রবি সেখানে আসে। রবি সবকিছুই দেখে ফেলে তার বাবার অপকর্মগুলো। এত অল্প বয়সে এরকম ইনসিডেন্ট হওয়ার পর একবারে ঘরকোনা হয়ে যায় মেয়েটি। কারো সাথে কথা বলে না, ঘরের মাঝেই বন্ধ থাকতে শুরু করে। শেলুর এই অবস্থা দেখে তার নানি তার বাবাকে ফোন করে। কিছুদিন হয়তো তার বাবার কাছে থাকলে শেলু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু তার বাবা এবং সৎমা তাকে নিতে চাচ্ছে না। লোভ তো তাদের সম্পত্তির ওপরেই। অপর পাশে দেখা যায় সেই রাতে রবিদের বাসাতে আগুন লেগেছে। সেই আগুনে রবি এবং তার বাবা পুড়ে মারা যায়। আগুনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের ঘরবাড়ি এবং সবকিছু। অনেক বছর কেটে যায়। কাশীনাথ এবং পুলি হলো খুব ভালো বন্ধু। দুজন দুজনের সাথে সবসময়ই ঘোরাফেরা করে। পুলি অবশ্য চোখে দেখতে পারে না, এজন্য কাশীনাথ তাকেই সঙ্গ দিত। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোককে দেখে দেয়ালের পাশে তাকিয়ে আছে। ভিড় দেখে তারাও সেখানে আসে। দেয়ালের লেখা দেখে সবাই হতবাক। তখন এই পাশ দিয়ে ড্যানিয়েল নামের একটি লোক যাচ্ছিল। সারা রাত সে জমি পাহারা দিয়েছে। কৌতূহলবশত সে কাশীনাথকে পড়ে শোনাতে বলে কি লেখা আছে দেয়ালে। তখন দেয়ালের লেখাটি পড়ে শোনায় কাশীনাথ। পাশের গলির শ্যামলার সাথে ড্যানিয়েলের ওয়াইফের যে অবৈধ সম্পর্ক আছে তা যেন গ্রামের লোকগুলো জেনে ধন্য হয়। কে বা কারা লিখেছে এখানে এটা কেউ জানতো না। ড্যানিয়েলের ওয়াইফের কথা যেহেতু লেখা আছে, সে বাড়ির দিকে ছুটে যাচ্ছিল ওয়াইফকে শাসন করার জন্য। এদিকে দেখা যায় গ্রামের একজন কৃষক জমিতে গিয়েছে। কূপের পাশে 2টি লাশ পড়ে থাকতে দেখতে পায় সে। আর এই দুজনের নামই দেওয়ালে লেখা ছিল। একে একে গ্রামের সকলেই জড়ো হয় এখানে। কে করছে এসব? কে বা এই দুজনের কথা দেয়ালে লিখে রেখেছে? এই গ্রামে 2 দিন আগে জয়েন করেছে এসআই। ইনভেস্টিগেশনের জন্য সে সেখানে আসে। সেও কিছু বুঝে উঠতে পারতেছিল না প্রাথমিকভাবে। মনে হচ্ছিল বিষ খেয়ে তারা আত্মহত্যা করেছে। ছবি ওঠানোর জন্য অবশ্য ফটোগ্রাফারকেও ডাকা হয়। পোস্টমর্টেমের জন্য নিতে চাচ্ছিল এসআই। এর আগে কোনো লাশ পোস্টমর্টেমের জন্য দেওয়া হয়নি এই গ্রাম থেকে। গ্রামের সাধারণ মানুষগুলো মনে করে পোস্টমর্টেমের নামে কলিজা কিডনি রেখে দেয়। আরও একটি কারণ আছে, গ্রামের সব ব্যাপারে সিদ্ধান্ত নেয় প্রকাশবাবু। ইনি হলেন গ্রামের জমিদার। তিনি আসার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকাশবাবুকে দেখা যায় তার বাবার ছবিতে প্রণাম করার পরিবর্তে জুতা দিয়ে পেটাচ্ছে। কারণ হলো তার বাবা তার জন্য তেমন কিছু রেখে যায়নি। সে তো নিজের অবৈধ সম্পর্কের পিছনেই সব খরচ করে ফেলেছে। প্রকাশবাবুর স্ত্রী লক্ষ্মীজি আসে আরতির থালি নিয়ে।
কিন্তু প্রকাশবাবু ভগবানে একদমই বিশ্বাস করে না। যাই হোক, এরপর প্রকাশবাবু ঘটনাস্থলে আসে। তাকে দেখে গ্রামের লোকেরা ভয় পেত অনেক, হাজার হলেও জমিদার বলে কথা। এসআই পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যেতে চাচ্ছিল। প্রকাশবাবু বলে, সিম্পল হিসাব, কেউ পার্সোনাল শত্রুতার জন্য দেয়ালে দুজনের নাম লিখে রেখেছে, আর মান সম্মান হারানোর ভয়ে এরা আত্মহত্যা করেছে, আর এটাই যেন রিপোর্টে লেখা হয়। প্রকাশবাবুর কথাই ফাইনাল। তখন দেখা যায় একটি লোক মাস্ক পরা অবস্থায় চিতার আগুনগুলো খুঁচিয়ে খুঁচিয়ে ভালো করে জ্বালাচ্ছিল। এই লোকটি বা কে, কেন এসব করছে, এই লোকটি কি আসল খুনি, সব জানতে পারবো আমরা ধীরে ধীরে। গ্রামের একমাত্র ডক্টরনি, অনেক ভালো লোক, গ্রামের সবাই তাকে সম্মান করেন, সব সময়ই সবাইকে সহযোগিতা করতো এই ডক্টর। অপরদিকে দেখানো হয় একটি ছেলেকে, এর নাম নানি। গির্জার বাসায় এসেছে দাওয়াত দেওয়ার জন্য। এখানে আসার অবশ্য আরও একটি কারণ আছে তার, গির্জার বোনের সাথে তার একটি সম্পর্ক আছে। আর গির্জা হলো এই গ্রামের আরও একটি গ্যাংস্টার লিডার। তার সম্পর্কে আরও পরে আমরা ভালোভাবে জানবো। গির্জা বাসায় না থাকার কারণে সুযোগটা ভালোভাবে কাজে লাগায় নানি। এমন সময় গির্জাও চলে আসে। তাকে দেখে ছেলেটি চুপচাপ বেরিয়ে আসে, দাওয়াতের কথা বলে চলে যায়। পরের দিন স্বভাবতই বিয়ের অনুষ্ঠানে গ্রামের সবাই আসে। সবার মাঝে এই কথারই চর্চা চলতেছে, কে বা দেয়ালে লিখতেছে, আবার কেই বা খুন করতেছে। গির্জা এখানে বলে এই কাজগুলো নিশ্চয়ই বাসু করতেছে। যেহেতু কেউ দেখেনি বাসুকে মার্ডার করতে, সুতরাং বাসুর দোষও দেওয়া যাচ্ছে না। কিন্তু গির্জা বারবারই বাসুর কথা বলে। এই কথাগুলো পাশ থেকে নানি শুনে ফেলে। বাসু ছিল নানির বড় ভাই। বাসুকে এসে সব বলে দেয় নানি। দুই গ্রুপের মাঝে মারামারি শুরু হয়। গ্রামের লোকেরাও দলে দলে বিভক্ত হয়ে যায়, যে যাকে পাচ্ছে মারতেছে। ঠিক এই সময় জমিদারের গাড়ি এদিকেই আসতেছে। জমিদারের গাড়ি দেখে সবাই একেবারেই শান্ত হয়ে যায়। জমিদারের গাড়ি এখানে নিয়ে এসেছে তার ওয়াইফ আশীর্বাদ দিয়ে এখান থেকে চলে যায়। এরপর আবারও মারামারি। কিছু লোক তাদেরকে থামায়, এখান থেকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি তখনকার মতো ঠান্ডা করে। পুলিশও তার কাজ চালিয়ে যাচ্ছে। দু একদিনের মধ্যেই ধরে ফেলবে এই খুনিকে। যাওয়ার সময় বাগানে একটি ছায়ার মতো মুখ দেখতে পায়। গাড়ি দাঁড় করিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু কিছু খুঁজে পায় না। কনস্টেবল তাকে বলে, কলার পাতাগুলো হয়তো শুকিয়ে মানুষের মুখের মতো দেখাচ্ছে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। এখানে যার ছায়ার মতো মুখটি দেখা গিয়েছে, এই লোকটি চিতার আগুনগুলো খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছিল। পরের দিন সকালে গ্রামের একটু দূরে দেয়ালে আবারও লেখা চোখে পড়ে। সবাই যেন ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। সবারই মাঝে অপরাধ বোধ কাজ করতেছিল। নিজেদের নাম কিনা দেয়ালে দেখতে পারে এই ভয়ে ভয় পাচ্ছিল সবাই। এবার দেয়ালে লেখা ছিল, দোকানের অর্নার নাগমণির সাথে কৌটিসুতির স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে। আগের মতো দুজনকে খুঁজে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় গাছের ডালে। এসআই এসে লাশগুলো নামায়। জমিদার আসার পর এসআই তাকে অনেক কথা শোনায়। এবার সে তো আগেই বলেছে এগুলো নিশ্চয়ই কোনো প্ল্যানিং মার্ডার। জমিদারও বুঝতে পেরেছে। এবার পোস্টমর্টেমের জন্য লাশগুলো নিয়ে যায় এসআই। পঞ্চায়েতে সিদ্ধান্ত হয় গ্রামের সবাই মিলে পাহারা দেবে রাতে। দেয়ালে কে লিখতেছে বা মার্ডারি কে করতেছে ধরতে হবে তাদের। ডোল পিটিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হয়। কথা মতো সবাই পাহারা দিচ্ছে। কিছু লোক গ্রামের উত্তর পাশে, কিছু লোক গ্রামের দক্ষিণ পাশে। একটু পরে তাদের নজরে আসে চাদর মুড়ি দেওয়া একটি লোক। সবাই তার পিছু পিছু যেতে শুরু করে। সবার থেকে বাঁচতে সেই লোকটি নদীতে ঝাঁপ দেয়, কিন্তু কিনারায় যখন ওঠে সে ধরা পড়ে যায়। আর এই ছেলেটি ছিল নানি। গ্রামবাসীরা তাকে ধরে পুলিশকে দিয়ে দেয়। পোস্টমর্টেমের রিপোর্টও এসে গেছে। রিপোর্ট দেখে এসআই বুঝে যায় এটা নানির কাজ নয়। নানি অবশ্য পুলিশকে বারবার বলে সেদিন সে দেয়ালে লিখতে গিয়েছিল ঠিকই, কিন্তু এর পূর্বের ঘটনাগুলো সে কিচ্ছু জানে না। সে গির্জার বোনকে ভালোবাসে, কিন্তু এটা গির্জাকে বলার সাহস তার নেই। দেয়ালের মাঝে যদি তাদের দুজনের নাম লেখা থাকে, তাহলে গির্জা বাধ্য হয়ে তাদের দুজনকে বিয়ে দিয়ে দিবে। অপর পাশে গ্রামের ডাক্তার সবাইকে বলে বেড়ায় শেলুর আত্মা কূপের পাশে দেখতে পেয়েছে সে। গ্রামের সবাই এটা মানতে শুরু করেছে। ভয়ানক কোনো রূপে ফিরে এসেছে শেলু। এরপর দেখানো হয় শেলু নামে সেই মেয়েটিকে। কি ঘটেছিলই তার সাথে। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে শেলু। হ্যাঁ বন্ধুরা, সিনেমার প্রথমে যাকে আমরা দেখেছিলাম, এই হলো সেই মেয়েটি যার বাবা তাকে না নিয়ে নানির বাসাতেই রেখে গিয়েছিল। শেলু এখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছে। কলেজের ইংরেজির টিচার শেলুকে পছন্দ করত। শেলুকে তার ভালো লাগার অনেক কারণ রয়েছে। শেলু ছিল শান্ত স্বভাবের, পড়াশোনাতেও ভালো। শেলু মুখে প্রকাশ না করলেও মনে মনে স্যারকে সে পছন্দও করত। এজন্য সে লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখত। রাত দিন সবসময়ই তাকে নিয়েই ভাবত। কিভাবে কোথায় দেখা হয়েছিল প্রথম স্যারের সাথে, মধুর স্মৃতিগুলো বারবার নাড়া দেয় তাকে। স্যারের কথা ভাবতে ভাবতে কেমন যেন শেলু অ্যাবনর্মাল হয়ে যায়।
বারবার দীর্ঘ নিঃশ্বাস নিতে থাকে। যাই হোক, পরের দিন স্যারের বার্থডে ছিল। বার্থডের গিফট হিসেবে স্যারের জন্য পায়েস রান্না করে নিয়ে আসে সেলু। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এ কারণে স্যার তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। বৃষ্টি কমলে সে চলে যাবে। বৃষ্টিময় দিন, বাসায় কেউ ছিল না স্যার ছাড়া। ধীরে ধীরে কাছে গিয়ে বসে স্যার। সুযোগটা কাজে লাগায় স্যার। তারা দুজন দুজনের সাথে একত্রিত হয়। শ্যালুর অবশ্য তেমন আপত্তি ছিল না, কেননা স্যারকে সেও তো পছন্দ করত। এরপর থেকে তাদের দুজন দুজনের মাঝে অনেক ভালো সম্পর্ক হয়। একসাথে ঘোরাফেরা, মেলামেশা সবকিছুই চলতে থাকে তাদের মাঝে। হঠাৎ করে একদিন সেই স্যারের পরিবর্তে অন্য একটি স্যার আসে ইংলিশ ক্লাস নেওয়ার জন্য। ব্যাপারটা কেমন যেন লাগতেছিল শ্যালুর কাছে। স্যারের বাসাতে গিয়ে দেখতে পারে তালা দেওয়া। কয়েকদিন পর স্যার অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে স্কুলে। এটা দেখার পর শ্যালু একেবারেই ভেঙে পড়ে। শ্যালু ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল। চারিদিকে শুধু স্যারের স্মৃতিগুলো তাকে নাড়া দিচ্ছে। এরই মাঝে তার একমাত্র গার্ডিয়ান, তার নানি মারা যায়। বড্ড একা হয়ে যায় মেয়েটি। তার বাবাকে খবর পাঠানো হয় নিতে তাকে, কিন্তু তার বাবা মা এবারও আসে সম্পত্তির জন্যই। শ্যালু সেই সম্পত্তি তার বাবাকে দিয়ে দেয়, কিন্তু তার বাবার সাথে যায় না। শ্যালু স্যারের শোক কোনোভাবে কাটিয়ে উঠতে পারতেছে না। এরপর থেকে ঘটে তার সাথে খারাপ কিছু। গ্রামের সব লোকেরা তার একাকিত্ব সুযোগ নিতে যাচ্ছিল। শ্যালুও কেমন যেন অন্যরকম হয়ে যায়। একে একে গ্রামের সবার সাথে মিলিত হতে থাকে। সবার চেহারার মাঝে কেমন যেন স্যারকে দেখতে পায় সে। কারো সংস্পর্শে আসলে অ্যাবনর্মাল হয়ে যায়। শরীর শিউরে ওঠে তার। কেমন যেন উত্তেজনা অনুভব করে শরীরে। মন স্থির করার জন্য সে নিজেকে বারবার কষ্ট দিত, কিন্তু তাতেও নিজেকে কন্ট্রোল করতে পারতেছিল না। শ্যালু যেখানে কাজ করত, সেই মালিক তার একটি বন্ধুকে নিয়ে আসে শ্যালুর কাছে। শ্যালুকে তাকে সময় দিতে বলে। শ্যালু এর আগে মালিককে অনেক মজা দিয়েছিল, এজন্য তার বন্ধুকে ডেকে নিয়ে এসেছে। কিন্তু শ্যালু তাতে এবার রাজি হয় না। এজন্য কারখানার মালিক তাকে চুরির অপবাদ দিয়ে বের করে দেয় এখান থেকে। অপমান সহ্য করতে না পেরে শ্যালু সুইসাইড করতে যায়, কিন্তু এই সাহসটিও তার হয় না। অসহায়ের মতো চিৎকার করে কান্না করতে থাকে। শ্যালু একেবারে পাগলের মতো হয়ে যায়। যখন যাকে যেখানে পেত সবার সাথে মিলিত হয়ে যেত। কি হচ্ছে, কি করতেছে নিজেও বুঝতে পারে না। যখন এসব বুঝতে পারে, নিজেকে বারবার আঘাত দিয়ে কষ্ট দিতে থাকে। কিছুতেই কিছু হচ্ছিল না। এই খবরটি যখন জমিদারের কানে যায়, জমিদার তাকে ধরে আনতে বলে। গ্রামের লোকেরা শ্যালুকে টেনে হেঁচড়ে জমিদার বাড়িতে নিয়ে আসে। জমিদার শ্যালুকে এই গ্রাম থেকে বের করে দিতে বলে। এরকম দুশ্চরিত্রা নষ্টা মেয়ের গ্রামে থাকার কোনো অধিকার নেই। সবাই তাকে প্রচুর মেরে বের করে দেয় গ্রাম থেকে। পরের দিন কূপের মাঝে তার লাশ পাওয়া যায়। এরকম অপমান সহ্য করতে না পেরে শ্যালু সুইসাইড করেছে। ফটোগ্রাফার বাসুকে দেখা যায় একটু বিচলিত। কেমন যেন সে ভয় পাচ্ছিল। তার মনে অন্য কিছু চলতেছিল। একটু পরেই রহস্যগুলো খুলতে থাকবে। সিন আবারও প্রেজেন্টে আসে। প্রতি মঙ্গলবার দেয়ালে লেখার পর মার্ডার হয়। আগামীকাল মঙ্গলবার। এই রাতে পাহারা দিতে হবে অবশ্যই, ধরতে হবে খুনিকে। আগের মতো সবাই পাহারা দিতে শুরু করে। প্রতিটি জায়গায় লোকজন। কোনো কিছু তাদের চোখ এড়ানোর উপায় নেই। তখন গ্রামের বাইরের দিকে চিৎকার শোনা যায়। কে যেন দেয়ালে কিছু লিখে গেছে। লোকজনরা সবাই সেখানে আসে, কিন্তু এখানে লেখা ছিল একটি বিজ্ঞাপন। প্রথম যে দেখে এটা চিৎকার করেছে, গির্জা তাকে পিটায়। লেখাটি ভালো করে না পড়েই কেন সে চিৎকার করেছে, সেই লোকটি তখন বলে সেও তো চিৎকার শুনে এখানে এসেছে। গির্জা তখন বুঝতে পারে হয়তোবা কেউ তাদের চালাকি করে গ্রামের বাইরে এনেছে। গ্রামে নিশ্চয়ই কিছু হতে যাচ্ছে। আবারও সবাই গ্রামের দিকে আসতে শুরু করে। এদিকে দেখা যায় ডক্টর দেয়ালে কিছু লিখতেছে। হঠাৎ তখন এসআই আসে। ডক্টর যখন ভূতের গল্প গ্রামের সবাইকে বলেছে, তখন থেকে এসআই এর উপর তার সন্দেহ। তার পিছু নিতে নিতে আজ ঠিকই ধরে ফেলেছে। এই লেখাগুলো ডক্টরই লিখতেছিল। এসআই চাচ্ছিল ডক্টরকে ধরে নিয়ে যেতে। তাদের দুজনের মাঝে মারামারি শুরু হয়। ডক্টর একটি ইনজেকশন পুশ করে এসআইকে, এতে সে বেহুশ হয়ে যায়। ডক্টর তাকে নিয়ে গোডাউনে বেঁধে রাখে। এখান থেকেই জানা যায় রহস্যের সব কারণ। এসব ডক্টর কেন করতেছে জানতে চায় এসআই। ডক্টর বলে এসব সে শ্যালুর জন্য করতেছে। গ্রামের সবার জন্য শ্যালু খারাপ হলেও তার জন্য অন্য কিছু ছিল শ্যালু। একদিন রাতে যখন ডক্টর বাসায় ফিরতেছিল, তখন সে দেখতে পারে শ্যালু পড়ে আছে রাস্তার পাশে ক্ষতবিক্ষত অবস্থায়। শ্যালুকে বাসায় নিয়ে এসে চিকিৎসা করে তার। শ্যালু একটু ভালো হলে বেঁচে থাকতে চাচ্ছিল না সে। বারবার ডক্টরকে বলতেছিল সে যেন তাকে মেরে ফেলে। ডক্টর বুঝে তার মনের মাঝে অন্য কিছু চলতেছে। নিশ্চয়ই কোনো সমস্যায় ভুগতেছে সে। উন্নত চিকিৎসার জন্য ডক্টরের কাছে নিয়ে যায়। সেই ডক্টরটি তার কিছু টেস্ট করায়। শ্যালু এমনিতে শারীরিকভাবে সুস্থ, কিন্তু সে হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগতেছে।
হাইপারসেক্সুয়াল ডিসঅর্ডার হলো একটি মানসিক রোগ। ছোটবেলা তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে, অথবা বড় হওয়ার পর তাকে নিশ্চয়ই কেউ ধোঁকা দিয়েছে, অথবা একা একা থেকে থেকে সে ডিপ্রেশনে চলে গেছে। এসব কারণে সে এরকম সমস্যায় ভুগতেছে হয়তো। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ওষুধের থেকে তার সাথে সৎ আচরণ অনেক গুরুত্বপূর্ণ। এরপর ডক্টর তাকে ভালোভাবে টেক কেয়ার করা শুরু করে। ডক্টরের মেয়েও কিছুদিন আগে মারা গেছে, সুতরাং ডক্টর শেলুকে তার নিজের মেয়ের মতো দেখতে শুরু করে। তবুও যেন শেলু তার চিন্তার দুনিয়া থেকে বের হতে পারতেছিল না। তখনই ডক্টর খুঁজে পায় রবিকে, যে রবি ছিল শেলুর ছোটবেলার খেলার সাথী। রবিকে দেখে অনেক খুশি হয় শেলু। রবি তাকে বিয়ে করতে চায়। সব ঠিকঠাক থাকলে আগামী পরশুদিন তাদের বিয়ে, মন্দিরে বিয়ে করবে তারা। এজন্য ডক্টর এবং রবি সেদিন শহরে যায় কেনাকাটার জন্য। এদিকে দেখা যায় শেলু রাতে বাসায় ফিরতেছে, কিছু লোক তার পিছু নেয়। তাদের হাত থেকে বাঁচতে গিয়ে শেলু একটি জঙ্গলের বাড়িতে গিয়ে লুকায়। সেখানে সে জমিদারের স্ত্রী এবং বাসুকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। চুপি চুপি এখান থেকে চলে যেতে শুরু করলে জমিদারের স্ত্রী টের পায় কেউ একজন এসেছে এখানে। বাইরে গিয়ে দেখতে পারে শেলুকে। তখন জমিদারের স্ত্রী সহযোগীদের নিয়ে পরামর্শ করে শেলুকে যেভাবে হোক মেরে ফেলতে হবে। এই ঘটনা যদি কাউকে বলে একেবারেই শেষ সে। কিন্তু শেলুকে এভাবে মারা যাবে না। তারা সবাই মিলে একটি প্ল্যান করে। এরপর সবাই মিলে গ্রামের শেলু সম্পর্কে কুৎসা রটনা শুরু করে। তার সম্পর্কে দুশ্চরিত্রা, খারাপ আরো কত কিছুই না বলে। জমিদারকে দিয়ে তাকে গ্রাম থেকে বের করিয়ে দেয়। গ্রাম থেকে বের হয়ে যাওয়ার পর শেলুকে তারা মেরে ফেলে সেই কূপের পাশে, ফেলে দেয় কূপের মাঝে। রবি এবং ডক্টর যখন গ্রামে ফিরে আসে, তারা জানতে পারে শেলু সুইসাইড করেছে। দৌড়ে এসে শেলুর কাছে আসে। গ্রামের কেউ তাকে চিতায় পোড়াতে চাচ্ছে না। এরকম খারাপ মেয়ের সাথে এরকমই হওয়া উচিত। সবাই যখন এখান থেকে চলে যায়, তখন গ্রামের অন্ধ লোকটি পুলি রবি এবং ডক্টরকে এসে বলে শেলু সুইসাইড করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। পুরো সিনেমা জুড়ে আমরা পুলিকে অন্ধ বলে জানতাম, কিন্তু পুলি চোখে দেখতে পারত। এটা তার অভিনয় ছিল, যাতে গ্রামের সবাই অন্ধ মনে করে তার প্রতি সহানুভূতি দেখায়। পূর্বে যে 4 জন মারা গিয়েছে, তারা ছিল শেলুর হত্যাকাণ্ডে জড়িত। আরো 2 জন আছে, একজন ফটোগ্রাফার বাসু, অপরজন জমিদারের স্ত্রী। এরপর দেখা যায় বাসুকে রবি মারতেছে, খুঁচিয়ে খুঁচিয়ে বারবার আঘাত দিয়ে মারে তাকে। অপর পাশে জমিদারও সব জেনে গেছে তার স্ত্রীর নষ্টা দুশ্চরিত্র। এরকম মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজের হাতে খুন করে জমিদার তার স্ত্রীকে। এই ঘটনাটি অবশ্য ডক্টর প্রাচীর ওই পাশ থেকে দেখে। জমিদার সবাইকে বলে তার স্ত্রী দেবীকে নিজেকে সমর্পণ করেছে। সত্যি ঘটনাটা আর কাউকে খুলে বলে না। এরপর ডক্টর যখন জমিদারের চিকিৎসা করার জন্য আসে, তখন সে জমিদারকে জিজ্ঞেস করে কেন সে তার স্ত্রীর কথা কাউকে বলেনি। এটা শুনে জমিদার অবাক। এই কথা তো ডক্টরের জানার কথা ছিল না। তারপর জমিদার বলে তার স্ত্রীকে সবাই অনেক ভালো মনে করত। যদি এসব কথা সবাই জানতো, তাহলে বিশ্বাস সবার মধ্যে থেকে উঠে যেত। এটাও জানতে চায় ডক্টর কার কাছে এসব কথা শুনেছে বা কিভাবেই জানে। জমিদার তখনও জানতো না এই সব ঘটনার পিছনে ডক্টরেরও হাত। যাই হোক, ডক্টর তখন বলে পুলিশ সব বলেছে তাকে, সে নিজের চোখে দেখেছে সব। সিনেমার এন্ড ক্রেডিটে দেখানো হয় আবারও দেয়ালে কেউ কিছু লিখে রেখেছে। আর এখানেই এভাবে গল্পটি শেষ হয়।